আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছেন সবাইকে আহমেদ বানী একাডেমির অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলছে। এরই ভিত্তিতে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমাদের ইনচার্জগণ সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাসের রুটিন প্রণয়ন করেছেন। এজন্য আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের কাজ চলছে। তাই আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়ে হাজির হলাম। শিক্ষার্থীরা, এই প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমাদের লকডাউনের আগে পড়ানো হয়েছে, অর্থাৎ সিলেবাস সম্পন্ন হয়েছে। যেহেতু ওই প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে মাউসি কর্তৃক, তাই এরই ভিত্তিতে আমি তোমাদের এই অধ্যায় দুইটির রিভিউ করার জন্য হাজির হয়েছি। তো আজকের রিভিউ করার আগে তোমরা একটু দেখো, স্ক্রিনে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। হিসাব করতেছে, ডলার দেখা যাচ্ছে, ক্যালকুলেটর দেখা যাচ্ছে, এগুলো সব হিসাব বিজ্ঞানের সাথে রিলেটেড। অর্থাৎ আজকের আমাদের পাঠ হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি ও লেনদেন। হিসাব বিজ্ঞান পরিচিতি ও লেনদেন। আর এই ক্লাসটি শেষে আমরা যা শিখতে পারবো তোমরা একটু দেখে নাও, স্ক্রিনে দেখা যাচ্ছে। হিসাব বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করতে পারবো, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের কারণ ব্যাখ্যা ও হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারবো। শিক্ষার্থীরা, শুধুমাত্র এই 6 নাম্বার শিখন ফলটা হচ্ছে আমাদের গণিত, বাকিগুলো হচ্ছে আমাদের শুধু থিওরি আলোচনা। আমরা একটু দ্রুত আলোচনা করে যাব। প্রথমেই আমরা দেখি প্রথম শিখনবল হিসাব বিজ্ঞান। আচ্ছা, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা। মানুষ কথা বলে, ব্যবসাও কথা বলে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে কথা বলে এগুলোকে বলা হয় ঘটনা বা লেনদেন। ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি, এই লেনদেনকে আমরা প্রসেস করি, অর্থাৎ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী প্রস্তুত করি এবং সর্বশেষে একটা প্রোডাক্ট পাই। এই প্রোডাক্টকে বলা হয় তথ্য, অর্থাৎ হিসাব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। স্ক্রিনে তোমরা যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, এখানে দুইটি সংজ্ঞা দিয়েছি। শর্ট সংজ্ঞা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা। এছাড়াও আবার বাংলায় আরেকটা সংজ্ঞা দেয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, আমাদের যেহেতু শর্ট সিলেবাস, মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এই অ্যাসাইনমেন্টে, বড় করে দরকার নেই, তোমরা এতটুকু লিখলেই চলবে। চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় শিখন ফল, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, অর্থাৎ ব্যবসার যে ভাষা, ঘটনা, এই ঘটনা থেকে আর্থিক ঘটনাগুলোকে আমরা লেনদেন বলি। এই লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই লেনদেনগুলো থেকে আমরা আর্থিক ফলাফল বিশ্লেষণ করি, অর্থাৎ আমরা আর্থিক ফলাফলগুলো এখান থেকে লিপিবদ্ধ করতে পারি। তৃতীয়ত, প্রতিষ্ঠানের সম্পদ মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারি, ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের গুরুত্ব, আমরা আমাদের তৃতীয় শিখন ফলে চলে যাচ্ছি। জ্ঞান বিজ্ঞানের কোনো শাখাকেই খাটো করে দেখার অবকাশ নেই। কারবারের মালিক, ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও কারবারের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ হিসাব বিজ্ঞানের গুরুত্ব অবলোকন করে থাকে।
এরই ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা যায় এবং অপব্যয় রোধ করা যায়। হিসাব তথ্যের উপর ভিত্তি করে ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের সঠিক পরিকল্পনা প্রণয়ন ও পরিচালনা সংক্রান্ত নীতি নির্ধারণ করা যায়। চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে, অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারী। অর্থাৎ আমরা লেনদেনের বিশ্লেষণ করে যে ফলাফল পাই এটাকে বলা হয় হিসাব তথ্য। এই হিসাব তথ্য দুই শ্রেণীর ব্যক্তিবর্গ দরকার হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ কর্তৃপক্ষ, যেটা ব্যবহার করে মালিক ও ব্যবস্থাপক। দ্বিতীয়ত বাইরের ব্যক্তিবর্গ যারা আছে, ঋণ প্রদানকারী, পাওনাদার, সরকার, কর্মকর্তা ও কর্মচারী, এরাও হিসাব তথ্য ব্যবহার করে থাকে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য যদিও কয়েকটি কুইজের ব্যবস্থা রাখা হয়েছিল, সময় সংক্ষিপ্ততার কারণে এগুলো আজকে আর দেখাচ্ছি না। আমরা চলে যাচ্ছি আমাদের খ নম্বর প্রশ্ন। হিসাব সমীকরণের উপর লেনদেনের কারণ ব্যাখ্যা ও এর প্রভাব। অনেকেই যুক্ত আছো। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটি লেনদেন এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টে 4টি লেনদেন এখানে দেয়া আছে। 2020 সালের 1 জানুয়ারি চিকিৎসক জনাব প্রদীপ নগদ 50,000 টাকা এবং 1 লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে চেম্বার ব্যবসা সেবা কার্যক্রম শুরু করে। জানুয়ারি 10 তারিখে মোট 20 জন রুগী দেখে 10,000 টাকা পান। জানুয়ারি 20 তারিখ চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকার ঋণ নিলেন। জানুয়ারি 25 তারিখের চেম্বারের ভাড়া বাবদ 50,000 টাকা প্রদান করেন। শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের 2টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। একটি হচ্ছে লেনদেনের কারণগুলো ব্যাখ্যা করা এবং হিসাব সমীকরণে এর প্রভাব দেখানো। তাহলে আমরা প্রথমে লেনদেনের কারণ ব্যাখ্যা করি। এই কারণ ব্যাখ্যা করার জন্য আমাদের একটি ঘর আঁকতে হয়, তোমরা জানো, তারিখ, লেনদেন কিনা, কারণ আধুনিক পদ্ধতিতে। অর্থাৎ এই লেনদেনের কারণ 2টি পদ্ধতিতে ব্যাখ্যা করা যায়। একটি হচ্ছে সনাতন পদ্ধতি আর একটি হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা আধুনিক পদ্ধতিতে লেনদেনের কারণগুলো ব্যাখ্যা করব। এজন্য আমরা প্রথম লেনদেনটি নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো, প্রথম লেনদেনে জানুয়ারি 1 তারিখে চিকিৎসক জনাব প্রদীপ নগদ 50,000 টাকা এবং 1 লাখ টাকা চিকিৎসা সরঞ্জাম নিয়ে চেম্বার ব্যবসা শুরু করে। তাহলে আমরা শুরুতে একটু চিন্তা করি, ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো? নগদ টাকা আসছে আর সেবা সরঞ্জাম আসছে। দেখো, এই যে এখানে আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নগদ টাকা আসছে আর সেবা সরঞ্জাম আসছে। নগদ টাকা হচ্ছে হিসাব সমীকরণের এর উপাদান, অর্থাৎ A = L+E এর। নগদ টাকা হচ্ছে এ আর সরঞ্জাম হচ্ছে এ আর মূলধন হচ্ছে ই। অর্থাৎ তোমাদের 4টি বিষয় মনে রাখতে হবে: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এগুলো হচ্ছে হিসাব সমীকরণের ই এর উপাদান। তাহলে এখানে দেখাই যাচ্ছে এটাও এ, অর্থাৎ নগদ এ, সরঞ্জাম এ, আর মূলধন হচ্ছে ই। অর্থাৎ হিসাব সমীকরণের 2 দিক পরিবর্তন হয়েছে। তোমরা মনে রাখবা, হিসাব সমীকরণের যদি 2 দিক পরিবর্তন হয় তাহলে বামেও যা ডানেও তা। অর্থাৎ বামে যদি বৃদ্ধি পায় ডানেও বৃদ্ধি পাবে, আর ডানে যদি হ্রাস পায় তাহলে বামেও হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নগদ এবং সেবা সরঞ্জাম নামক সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি বাড়বে? মালিকানা সত্ত্ব সমপরিমাণে বৃদ্ধি পাবে। এই কথাগুলো আমরা এখানে লিখে দিব। লেনদেন এর মাধ্যমে নগদ ও সেবা সরঞ্জাম এ, অর্থাৎ এই দুটা এর উপাদান, এবং মূলধন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণের A = L+E এর এ ও ই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দুটোই বৃদ্ধি পেয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী লেনদেনে। এখানে নিয়ে আসছি 10 জন মোট 10 জন রুগী দেখে 20,000 টাকা পেলেন। তাহলে তোমরা প্রথমেই চিন্তা করবে কি আসলো। দেখো, নগদ টাকা আসছে। আর নগদ টাকা কেন আসছে? সেবায়। তাহলে নগদ টাকা হচ্ছে এর উপাদান আর সেবায় হচ্ছে ই এর উপাদান। তাহলে এখানেও হিসাব সমীকরণের 2 দিক পরিবর্তন। 2 দিক পরিবর্তন হইলে বামেও যা ডানেও তা। অর্থাৎ আমরা যদি একটা পক্ষ ধরতে পারি কারবারের এ বৃদ্ধি পেয়েছে, তাহলে এমনিতেই বলতে পারবো ইও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখো কিভাবে লিখতে হবে। অর্থাৎ হিসাব সমীকরণের এর ফলে ব্যবসা নগদ অর্থ ও সেবা আয় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসাব সমীকরণ এ ও ই বৃদ্ধি পেয়েছে। তাহলে দুইটাই বৃদ্ধি। আবার চলে যাচ্ছি আমরা পরবর্তী লেনদেনে।
অর্থাৎ আমাদের মোট 4টি লেনদেন, 2টি লেনদেন অলরেডি আলোচনা করা শেষ। এবার দেখো চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। এখানে দুইটা পক্ষ হচ্ছে ব্যবসায় কি আসলো, উত্তর হচ্ছে নগদ টাকা আসছে। কেন আসছে? ঋণ নিয়েছি। তাহলে ঋণ হিসাব হচ্ছে এখানে দায়। এখানেও হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন, অর্থাৎ এ আর এল। তাহলে আমরা বলবো যে নগদ অর্থ বৃদ্ধি এবং ঋণ নামক দায় বৃদ্ধি, এটা এখানে শুধু লিখে দিলেই হবে। এর ফলে নগদ অর্থ ও ঋণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণের এল প্লাস এর এ এবং এল উপাদানটি বৃদ্ধি পেয়েছে। চলে যাচ্ছি আমরা আমাদের সর্বশেষ আইটেম। 25 তারিখে চেম্বার ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করলেন। এখানে দুইটা পক্ষ যদি তোমরা বের করতে পারো, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো, উত্তর হচ্ছে স্যার কিছুই আসে নাই। তাহলে কি গেছে? উত্তর হচ্ছে নগদ টাকা গেছে। নগদ টাকা কেন গেছে? ভাড়া দিয়েছি। তাহলে নগদ টাকা হচ্ছে এর উপাদান আর ভাড়া হচ্ছে ই এর উপাদান। এখানেও হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন। দুই দিক পরিবর্তন হলে বামেও যা ডানেও তা, অর্থাৎ আমরা যদি একটা পক্ষ ধরতে পারি নগদ টাকা হ্রাস, তাহলে ভাড়া হচ্ছে ইও হ্রাস। এই কথাটা লিখে দিলেই আমাদের যাবতীয় কার্যক্রম শেষ হয়ে যায়। এর ফলে ব্যবসায় নগদ হ্রাস ও ভাড়া ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ আর ই হ্রাস পেয়েছে। এই হলো কারণ। এরপরে এটার হিসাব সমীকরণের ব্যাখ্যা দিতে বলছে তোমাদের। তো আমরা এখন হিসাব সমীকরণের ব্যাখ্যা দিব। এর জন্য হয়তোবা 2-4 মিনিট সময় নিব। আমরা চলে যাচ্ছি হিসাব সমীকরণের প্রভাব দেখানোর জন্য। তা প্রভাব দেখানোর জন্য শিক্ষার্থীরা এই 4টি লেনদেনের আগে ঘর সিলেক্ট করতে হবে, অর্থাৎ কতটি ঘর হবে। এজন্য আমরা প্রত্যেকটা লেনদেনের পক্ষগুলো একটু লিখে নেই। প্রথম লেনদেনে ছিল নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ, আরেকটি হচ্ছে সরঞ্জাম। এই টাকা নগদ আর সরঞ্জাম মালিক এনেছে, আর মানে এটা হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান মূলধন। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় স্লাইডে। জানুয়ারি 10 তারিখে রোগী দেখে এত টাকা পেলেন। এখানে নগদ টাকা আসছে, আর কেন আসছে? সেবায় বাবদ। চলে যাচ্ছি তৃতীয় লেনদেনে। আধুনিকায়নের জন্য ঋণ নিলেন, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর ঋণ নামক দায় বৃদ্ধি পেয়েছে। চলে যাচ্ছি আমরা সর্বশেষ লেনদেনে। চেম্বার ভাড়া প্রদান নগদ আর হলো ভাড়া ব্যয়। শিক্ষার্থীরা এখানে দেখো নগদ 3 বার আসছে, 1 2 3 4 বার। আমরা এই 4 বারের জন্য একটা নগদ ধরবো, আর সেবা সরঞ্জাম একটা, অর্থাৎ সম্পদ দিকে আমরা 2টা ঘর রাখবো, আর দায় দিকে ঋণ একটা দায়, আর এগুলো সব মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর। তাহলে দায় দিকে 2টা ঘর, মালিকানা সত্ত্বের দিকে 2টা ঘর, মোট 4টা ঘর হবে। তাহলে আমরা বিবরণী ছকের প্রভাবের জন্য ছকটা এঁকে নিলাম। ছকের লেখাগুলো এখন লিখে দিচ্ছি ওইখান থেকে এনে, অর্থাৎ সম্পদ দিকে 2টা, নগদ আর সেবা সরঞ্জাম, ঋণ প্লাস মালিকানা সত্ত্ব আর মন্তব্যের ঘর থাকবে। এখন আমরা পোস্টিং দিব। 4টার জন্য তোমাদের 3-4 মিনিট সময় লাগবে। প্রথমে দেখো নগদ টাকা আর সেবা সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ টাকা ও সেবা সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি। আমাদের কথা ছিল হিসাব সমীকরণের যদি দুই দিক পরিবর্তন হয় তাহলে বামেও যা ডানেও তা, অর্থাৎ সেবা সরঞ্জাম বাড়বে, নগদও বাড়বে, তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে এটার যোগফল দ্বারা। তাহলে আমরা পোস্টিং দিয়ে দিচ্ছি। দেখো এই যে, অর্থাৎ 50 আর হলো 1 লাখ, 1,50,000, মালিকানা সত্ত্ব হচ্ছে 1,50,000, সমান চিহ্ন দিবা, ইকুয়াল টু চিহ্ন দিবা লেনদেন পোস্টিং দেওয়ার পর। এই পোস্টিং আমরা এখন এটা যোগফল নামাবো, যেটা যোগফল নামাইলাম এটার নাম হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সের সাথে আবার দ্বিতীয় তারিখের লেনদেন আমরা পোস্টিং দিব। তাহলে আমরা দেখি দ্বিতীয় তারিখে লেনদেন কি আছে। শিক্ষার্থীরা 20 জন রুগী দেখে 10,000 টাকা পেলেন। এখানে তোমরা প্রশ্ন করবা কি আসলো, উত্তর হচ্ছে নগদ টাকা আসলো। কেন আসছে? সেবায়ের ফলে। তাহলে আমাদের নগদ টাকা হচ্ছে সম্পদ এ বৃদ্ধি, আর আয় বৃদ্ধির ফলে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে এই ঘরেও প্লাস। এরপরে আবার যোগফল নামাবা। দেখো 60,000 যোগফল নামাই দিলাম, এটা হচ্ছে উদ্বৃত্ত। এই উদ্বৃত্তের সাথে আমরা পরবর্তী তারিখের লেনদেন আবার পোস্টিং দিব। দেখি পরবর্তী তারিখে কি আছে। চেম্বার আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। তাহলে এখানে দুইটা পক্ষ কি আসছে? নগদ টাকা। কেন আসছে? ঋণ নিয়েছি। তাহলে একটা পক্ষ হচ্ছে নগদ টাকা হচ্ছে সম্পদের উপাদান এখানে, আর ঋণ হচ্ছে দায়ের উপাদান। তোমরা জানো যদি হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয় তাহলে বামেও যা ডানেও তা, অর্থাৎ নগদ টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে, অবভিয়াসলি ঋণও বৃদ্ধি পাবে। তাহলে আমরা পোস্টিংটা দিয়ে দেই, নগদ বৃদ্ধি, ঋণ বৃদ্ধি। এরপরে আবার যোগফল নামাবা। দেখো
1,10,000 10 সবগুলো নামছে ইকুয়াল টু চিহ্ন প্লাস চিহ্ন। এরপর সর্বশেষ আইটেম আমাদের যেটা আছে 25 তারিখ, চেম্বার ভাড়া প্রদান। তোমাদের দুইটা পক্ষ বের করার কৌশল শিখিয়েছিলাম, কি আসলো? চেম্বার ভাড়া প্রদান। উত্তর হচ্ছে স্যার কিছুই আসে নাই। কি গেছে? নগদ টাকা। এর মানে এখানে হ্রাস। আর ভাড়া কেন গেছে? ভাড়া দিয়েছি, তাহলে ভাড়া হচ্ছে এর উপাদান, তাহলে বামে যদি হ্রাস হয় ডানেও হ্রাস, অর্থাৎ এখানে হ্রাস। নগদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। পোস্টিং দাও। নগদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। এবার আমরা যোগফল নামিয়ে দিব। যোগফল 1,05,10 সমান চিহ্ন ইকুয়াল টু চিহ্ন প্লাস চিহ্ন চলে গেছে আমাদের, শেষ। এই হলো হিসাব সমীকরণের প্রভাব। এরপর অ্যাট লাস্ট তুমি যোগ করে দিতে পারো, দুই দিকের যোগফল সমান হয়ে যাবে। অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয় ছিল লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব। আমরা এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা এই প্রভাব দেখলা। তোমাদের অ্যাসাইনমেন্টেও এটার ভিত্তিতেই আলোচনা আছে, অর্থাৎ আমি সময় সংক্ষিপ্ততার কারণে 4টি লেনদেন পোস্টিং তোমাদের এখানে দেখালাম, বাকিগুলো এভাবেই তোমরা করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।